বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি মন্তব্য। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো একটি ডানপন্থী দল যেন দেশের রাজনীতিতে মূলধারায় আসতে না পারে সে চেষ্টা তারা করেছেন এবং তাদের মেইন স্ট্রিম হতে দেননি। এই বক্তব্য সামনে আসার পরই তীব্র প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামী। দলটির নেতারা অভিযোগ করেন, এই মন্তব্য নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইঙ্গিত দেয়, আর এই কারণে জামায়াত এখন রিজওয়ানা হাসানের বিচারও চাইছে। এদিকে রাজনৈতিক ইতিহাস বলছে, আওয়ামী লীগহীন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে যত আসন পেয়েছে তা আগে আর কখনোই পায়নি। তাহলে রিজওয়ানা হাসান কেন তার ওই বক্তব্যটি দিলেন? বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে জামায়াতে ইসলামী একটি বিতর্কিত রাজনৈতিক শক্তি। মুক্তিযুদ্ধের সময় দলটির শীর্ষ নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এমন অভিযোগ দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেই ইতিহাসের কারণে স্বাধীনতার পর নতুন রাষ্ট্রে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। 1972 সালে সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলে জামায়াতে ইসলামী কার্যত সংগঠনগতভাবে বিলীন হয়ে যায়। তবে 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি বদলে যায়। 1976 সালে সামরিক সরকারের এক অধ্যাদেশের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে জামায়াত আবার রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসার সুযোগ পায়। পরবর্তী কয়েক দশকে দলটি বিএনপির সঙ্গে জোট রাজনীতির মাধ্যমে সংসদীয় রাজনীতিতে উপস্থিতি বজায় রাখলেও এককভাবে বড় রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেতে পারেনি। 1996 সালের নির্বাচনে জামায়াত মাত্র 3টি আসন পায় এবং তাদের ভোটের হার ছিল প্রায় 8.61%। 2008 সালের নির্বাচনে সেই শক্তি আবারও কমে গিয়ে দাঁড়ায় মাত্র 2টি আসনে, আর ভোটের হার নেমে আসে প্রায় 4.6%। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতের রাজনৈতিক পরিস্থিতি আরো সংকুচিত হয়ে পড়ে। যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া, নেতৃত্বের কারাবরণ এবং সাংগঠনিক চাপ সব মিলিয়ে দলটি কার্যত প্রতিরক্ষামূলক অবস্থানে চলে যায়। এমনকি 2024 সালের 31 জুলাই আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে। এই সময়টায় জামায়াত শুধুমাত্র রাজনৈতিকভাবেই নয়, সাংগঠনিকভাবেও বড় চাপের মধ্যে ছিল। দলটির অনেক নেতাকর্মী আইনি মামলার মুখোমুখি হন, অনেকেই সক্রিয় রাজনীতি থেকে সরে যেতে বাধ্য হন, ফলে জাতীয় রাজনীতিতে তাদের প্রভাবও উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসে। নতুন রাজনৈতিক বাস্তবতায় দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও চাপ থেকে বেরিয়ে আসার সুযোগ পায় জামায়াতে ইসলামী। এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে স্পষ্ট দেখা যায় 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এবারের নির্বাচনে জামায়াত এককভাবে 68টি আসনে জয়লাভ করে, আর তাদের নেতৃত্বাধীন জোট পায় মোট 77টি আসন। ফলে দলটি সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে, যা বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে তাদের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের নির্বাচনে অনুপস্থিতি এবং নতুন রাজনৈতিক বাস্তবতা জামায়াতের জন্য বড় সুযোগ তৈরি করে দেয়। একই সঙ্গে দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি এবং সমর্থক গোষ্ঠীও এই সময়ে সক্রিয় হয়ে ওঠে। তাহলে রিজওয়ানা হাসানের ঠেকিয়ে রাখার দাবি কতটা বাস্তব? রিজওয়ানা হাসানের মন্তব্য নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি দাবি করেছিলেন যে তারা জামায়াতকে মূল ধারায় আসতে দেননি, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন বাস্তবতা এতটা সরল নয়, বরং আওয়ামী লীগ সরকারের কঠোর অবস্থান, যুদ্ধাপরাধ ইস্যু, সাংগঠনিক সংকট এবং বৃহত্তর রাজনৈতিক বাস্তবতাই এতদিন জামায়াতকে সীমিত অবস্থানে রেখেছিল। রিজওয়ানা হাসান যে ইন্টারিম সরকারের উপদেষ্টা ছিলেন, এই সরকারের 18 মাসেই জামায়াত সবচেয়ে বেশি প্রকাশ্য আধিপত্য দেখাতে পেরেছে। রিজওয়ানা হাসানের ওই বক্তব্যকে ঘিরে ক্ষুব্ধ জামায়াত তার বিচার পর্যন্ত দাবি করেছে। এদিকে বিতর্ক বাড়তে থাকায় পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন রিজওয়ানা হাসান। তিনি দাবি করেন তার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। তিনি আসলে নারীর প্রতি উগ্রবাদী আচরণের প্রসঙ্গে বলেছিলেন। এ ধরনের শক্তিকে মূল ধারায় ঢুকতে দেওয়া উচিত নয়। তার দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি এবং বিরোধী দল অবশ্যই গণতান্ত্রিক অংশ, এ কথাও তিনি বলেছেন। তবে এই ব্যাখ্যা জামায়াতকে শান্ত
করতে পারেনি। দলটির নেতারা মনে করছেন রিজওয়ানার বক্তব্যে নির্বাচনে প্রশাসনিক হস্তক্ষেপ বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইঙ্গিত রয়েছে, তাই তারা তার জিজ্ঞাসাবাদ দাবি করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে শেখ হাসিনা সরকারের পতনের পর তৈরি হওয়া নতুন রাজনৈতিক পরিবেশই জামায়াতের জন্য সবচেয়ে বড় সুযোগ তৈরি করেছে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে দলটি এখন সংসদের প্রধান বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে প্রশাসনিক চাপ, মামলা, নিষেধাজ্ঞা ও রাজনৈতিক বাস্তবতার কারণে জামায়াতে ইসলাম অনেকটা কোণঠাসা ছিল। এটি রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মোটামুটি স্বীকৃত একটি বাস্তবতা। তাহলে রিজওয়ানা হাসান কেন ক্রেডিট নিতে চাইছেন? রিজওয়ানা হাসানের বক্তব্যকে কেউ কেউ এমন এক ধরনের রাজনৈতিক অবস্থান নেওয়ার চেষ্টা হিসেবেও দেখছেন, যেখানে তিনি উগ্রবাদ বিরোধী অবস্থান তুলে ধরে নাগরিক সমাজ বা সুশীল মহলে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছেন। যদিও জামায়াতের তীব্র প্রতিক্রিয়ার মুখে পরে নিজের বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক ভারসাম্য ধরে রাখতে চাইছেন সাবেক এই উপদেষ্টা। তবে তাতে জামায়াতের মন গলবে কিনা তা এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।